আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। আজারবাইজান সীমান্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে স্থানীয় সময় রোববার তেব্রিজে যাওয়ার পথে আজারবাইজানের সীমান্তবর্তী জোলফা এলাকায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। এ সময় রাইসির সাথে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনার পরপরই প্রেসিডেন্টের সাথে থাকা কর্মকর্তারা জরুরি ভিত্তিতে ইরানি নিরাপত্তা বিভাগের সাথে যোগাযোগ করতে সক্ষম হলেও বৈরী আবহাওয়ার কারণে ঘটনাস্থলে এখনও পৌঁছতে পারেনি উদ্ধারকর্মীরা। এদিকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় প্রেসিডেন্টের সাথে পরবর্তীতে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আমির ভাহিদি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রেসিডেন্ট রাইসি ও তার সফর সঙ্গীদের অবস্থার সম্পর্কে এখনও বিস্তারিত কিছুই জানা যায়নি। পুলিশের সামনেই চলে গাড়ি ভাঙচুর, স্থানীয় সংসদ সদস্যর ওপরও চড়াও হয় বিক্ষোভকারীরা। সকাল থেকে মিরপুর 10 নম্বর চত্বর 5 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে ব্যাটারি চালিত রিকশার চালকরা। তাদের দাবি, রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চালানোর অনুমতি দিতে হবে। এই ঘটনায় বিকেলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় কালশী এলাকা। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশ বক্সেও। রুহুল আমিনের ক্যামেরায় বিস্তারিত থাকছে সুমন তানভীরের রিপোর্টে। রাজধানীর মিরপুর থেকে যারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বের হন সাত সকালেই, তাদের এমন পরিস্থিতির মুখে পড়তে হয়। 2-4 জন প্রতিবাদ করতে গিয়ে উল্টো মারধরের শিকার হন। ব্যাটারি চালিত রিকশার বৈধতা দেওয়ার দাবিতে রোববার সকাল থেকে টানা 5 ঘন্টা মিরপুর 10 নম্বর গোল চত্বর অবরোধ করে রাখেন চালকরা। মিরপুরের রাস্তায় মারমুখী কায়দায় অবস্থান নেন তারা। আমরা কিস্তির টাকা উঠায় গাড়ি কিনছি, আমরা এখন কি করব? টাইম দিয়ে বন্ধ করুক, হঠাৎ করে বন্ধ করে দিবে। সংসার চলা মুশকিল, আমরা কিভাবে সংসার চালাবো? আজকে 4 দিন যাবত আমাদের গাড়ি চলে না, তাতে আমাদের ভরণ পোষণ কে গ্রহণ করবে? পুলিশ শুরু থেকে জলকামান সহ যাবতীয় প্রস্তুতি রেখে ধৈর্যের পরিচয় দেয়। এমন অবস্থায় বেকায়দায় পড়েন এ পথের যাতায়াতকারীরা। আমি গেছিলাম ইসলামী ব্যাংক হাসপাতালে 11 নম্বর, ওখান থেকে আমি পায়ে হেঁটে আসছি। প্রথম গাড়িতে উঠছি, গাড়িতে ওঠার পরে গাড়ি 11 নম্বর আসলে গাড়ি ঘোরায়, গাড়ি আর যাবে না, কেন? গ্যাঞ্জাম চলতেছে না। আমি আসলে সিএনজি নিয়েছিলাম, পরে আমাকে অনেক দূর নামাই দিল, আর সামনে আসতে ছিল না, ওরা বললো রাস্তা বন্ধ। তো কেন যে বন্ধ সেটাই জানি না আমি। বন্ধ যাতায়াত কষ্ট হচ্ছে, অনেক অসুস্থ মানুষ আছে, তারা ভালোভাবে যেতে পারছেন, অনেক সমস্যা হচ্ছে আর কি। অবশ্যই এটা তাড়াতাড়ি সমাধান করা উচিত। অবরোধকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় আলোচনায়ও ফল আসেনি। মাঝে মাঝে পুলিশের উপরেও চড়াও হয় আন্দোলনকারীরা। 4 ঘন্টা পর ঘটনাস্থলে আসেন স্থানীয় সাংসদ মোহাম্মদ ইলিয়াস মোল্লা। অবরোধকারীদের বুঝিয়ে যানবাহন চলাচল শুরু হলেই ঘটে অপ্রীতিকর ঘটনা। পুলিশ ও স্থানীয় সাংসদের সামনেই শুরু হয় গাড়ি ভাঙচুর। এক পর্যায়ে স্থানীয় এমপির সমর্থকদের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়ে অবরোধকারীরা। পরে পুলিশ চড়াও হলে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা অটোরিকশা বন্ধ করেছি। তারা তাদের কিছু দাবি দেওয়া নিয়ে, যে তারা গরিব মানুষ, এই অনেক কথাবার্তা বলে অবস্থান করলো। কিন্তু আজকে আমরা ধৈর্য ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তাদের যে দাবি দেওয়াগুলো বা বিষয়গুলো মাননীয় সাংসদ বললেন যে তিনি এই বিষয়টা নিয়ে তাদের চ্যানেলে কথা বলবেন। বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কালশী এলাকা রূপ নেয় রণক্ষেত্রে। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হন একজন। সুমন তানভীর, আরটিভি, ঢাকা।
আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন, এমন মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর এক অভিজাত হোটেলে ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনারে এই কথা বলেন তিনি। এই সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মেট্রো রেলে 15% ভ্যাট আরোপ এনবিআর-এর ভুল সিদ্ধান্ত। ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়তে জরাজীর্ণ গাড়িগুলো সরিয়ে নিতে 2 সিটির মেয়রের প্রতি অনুরোধ জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনারে বক্তারা সরকারের উন্নয়ন ফিরিস্তির পাশাপাশি মেট্রো রেলের সফলতা তুলে ধরেন। বলেন, আধুনিক এই যোগাযোগ ব্যবস্থার ছোঁয়ায় মানুষের জীবন মানে অনেক পরিবর্তন এসেছে। মেট্রো চালানোর পর থেকে মেট্রো কানে কখনো বন্ধ হয়নি। সম্মানিত যাত্রী ভাইরা যারা আপনার মেট্রো চলছেন তাদের প্রতি আমাদের সহযোগিতা করবেন। এটি সম্ভব করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন, আর বাস্তবায়ন করেছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ আপনাদের ইঞ্জিনিয়াররা যারা আছেন। এ সময় ওবায়দুল কাদের মেট্রো রেলের 15% ভ্যাট আরোপের সিদ্ধান্ত বাতিলের অনুরোধ জানান। ঢাকা শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়তে 2 মেয়রের সহযোগিতা চান সেতুমন্ত্রী। ওই গরিব গরিব জীর্ণ শীর্ণ চেহারার বাস দেখলে কেন? যেই বাংলাদেশে মেট্রো রেল হচ্ছে সেখানে এই বাস চলবে রাজধানীতে, এটা আমরা লজ্জা পাচ্ছি। হঠাৎ করে এখানে 15% ভ্যাটের ঘোষণা, ভারতে কোনো ভ্যাট, তাহলে আমরা কেন? সেমিনার শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ ভোট নয় বিএনপিকে বর্জন করেছে। 42% যদি ভোট প্রদান করে তাহলে ভোটাররা নির্বাচন প্রত্যাখ্যান করল কেমন? আসলে বিএনপি এর নেতারা মানসিক ট্রমায় ভুগছে। আন্দোলনের নামে বিএনপি সহিংসতা করলে সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা। সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। জনসমর্থনহীন এই দখলদার সরকার বিবেচনাহীন হয়ে পড়েছে। এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, পল্টন থানার নাশকতার মিথ্যা মামলায় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। ফখরুল বলেন, আওয়ামী শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী বিরোধী দলের নেতাকর্মীদের উপর নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন করছে। সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা রোধ করাই এসবের উদ্দেশ্য। ভারতে গিয়ে 4 দিন ধরে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। এ নিয়ে উদ্বিগ্ন স্বজনরা। বিষয়টি ইতোমধ্যেই গোয়েন্দা পুলিশকেও জানিয়েছে মেয়ে মুমতারিন ফেরদৌস। বিষয়টি নিয়ে ভারতের পুলিশ বাহিনীর সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন রশিদ। শরৎ খানের রিপোর্টে বিস্তারিত। গেল 12 মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম। 14 মে পর্যন্ত পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল। 16 মে সংসদ সদস্যের মুঠোফোন থেকে ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফের কাছে ফোন আসলেও তিনি ধরতে পারেননি। পরে আবার তিনি ফোন করলে মুঠোফোনটি বন্ধ পান। এরপর থেকে সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এদিকে আনোয়ারুল আজিমের বিষয়টি নিয়ে গোয়েন্দা পুলিশের সহায়তা চেয়েছেন আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস। যাওয়ার পর ওখানে রাতে থাকছে, পরের দিন আঙ্কেলকে বলছে আমি একটু বের হইতেছি, আমি আসতেছি। তো তারপর থেকে আঙ্কেলের ভাষ্য মতে যে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। তারপর আমরাও ট্রাই করছি, ফোন খোলা পাইছি, ফোনে কল দিতেছি, ধরতেছে না, আবার বন্ধ পাচ্ছি, আবার খোলা পাচ্ছি। তো বিষয়টি আমি আঙ্কেলকে জানিয়েছি, তো সেই বিষয়ে কথা বলতে আসছি। আনোয়ারুল আজিমের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। এমপি আনোয়ারের ব্যবহার করা ভারতীয় নম্বরের সর্বশেষ অবস্থান মুজাফফরাবাদ বলেও জানান তিনি। ইন্ডিয়ান পুলিশের সাথে কথা বলছি, ওনার পরিবারও আমাদের কাছে, ওনার মেয়ে আসছে, সে মেয়ে আমাদের সাথে কথা বলছি, সবাই আমরা কাজ করছি। জিনিসটা অত্যন্ত আমরা গুরুত্ব দিয়েই আমরা আসলে বিষয় দেখছি। ওনার টেলিফোন মানে মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ হচ্ছে, বা ইন্ডিয়ান নাম্বারটাও বন্ধ হচ্ছে, খুলছে। এটা কারা করছে, আর কি কোনো ব্ল্যাকমেলের শিকার হয়েছে কিনা সব কিছু এসে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে যোগাযোগ করে আমরা এটা বের করার চেষ্টা করছি। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের বারুইনগর থানায়
এমপি আজিমের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেছেন গোপাল বিশ্বাস নামে এক ব্যক্তি। সেখানে উল্লেখ করেছেন গত 12 মে বারুইনগর গোপালের বাড়িতেই ওঠেন এমপি আজিম। 13 মে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় ফেরার কথা থাকলেও না এসে গোপালের মুঠোফোনে খুদে বার্তা পাঠান, জানান বিশেষ কাজে দিল্লি যাওয়ার কথা। 15 মে ফের বার্তা পাঠান এমপি আজিম, জানান দিল্লিতে পৌঁছেছেন তিনি এবং ভিআইপিরা সাথে থাকায় ফোন করতেও নিষেধ করেন তিনি। এরপর থেকেই পুরো যোগাযোগ বিচ্ছিন্ন এমপি আজিমের। শরীয়ত খান, RTV, ঢাকা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ইরান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ডক্টর সোহেল আহমেদ। সোহেল, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? সবশেষ খবর হলো যে সেখানে উদ্ধার তৎপরতা বা হেলিকপ্টারটি খুঁজে বের করার তৎপরতা চলছে। আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি, সেখানে বিরূপ আবহাওয়া বিরাজ করছে এখনো এবং বৃষ্টি হচ্ছে, পাশাপাশি এখন তো রাত হয়ে গেছে। এর ফলে সেখানে সব ধরনের তৎপরতা অত্যন্ত কঠিন হয়ে গেছে। লোকজন যেতে পারছে না, গ্রামের লোকজন তাদের সাথে এসেছে, উদ্ধার টিমের সাথে যুক্ত হয়েছে, কিন্তু একদম এগোনো যাচ্ছে না। সেখানে এমনিতেই গভীর জঙ্গল, পাশাপাশি সেখানে এখন স্বাভাবিকভাবেই ঘুটঘুটে অন্ধকার। আর উপর থেকে অর্থাৎ আকাশ থেকে কোনো ধরনের তৎপরতাই চালানো যাচ্ছে না, কারণ আবহাওয়া অত্যন্ত খারাপ। যা করা হচ্ছে, মোটর সাইকেল দিয়ে কয়েকটি টিম সেখানে যাওয়ার চেষ্টা করছেন, পাশাপাশি গাড়ি নিয়েও যাওয়া যাচ্ছে না, কারণ মেঘলা পরিবেশ, বৃষ্টিও হয়েছে আর প্রচন্ড ঠান্ডা সেখানে। ইরানে এখন বিভিন্ন জায়গায় দোয়া করা হচ্ছে যে যাতে প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রী এবং অন্য আরোহীরা সুস্থ থাকেন, বেঁচে থাকেন। ধন্যবাদ আপনাকে। শিল্প বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে গিয়ে দেশের সর্বনাশ করবেন না। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় SME পণ্য মেলা 2024-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, SME উদ্যোক্তারা একক বা যৌথভাবে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে কাজ করতে পারবে, তাদের সুযোগ দেওয়া হবে। 7 জন উদ্যোক্তাকে জাতীয় উদ্যোক্তা পুরস্কার 2023 তুলে দেন প্রধানমন্ত্রী। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, দেশে বিদেশে বাজার সম্প্রসারণ ও জাতীয় অর্থনীতিতে আরও গুরুত্ব তুলে ধরতে শিল্প মন্ত্রণালয় ও SME ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হলো জাতীয় SME মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, শিল্প কারখানা গড়তে সবার আগে পরিবেশকে গুরুত্ব দিতে হবে, পণ্যের নতুন বাজার খুঁজতে হবে। চতুর্থ শিল্প বিপ্লব, এটা যদিও বলা হচ্ছে যে ডিজিটাল পদ্ধতিতেই সব হবে, কিন্তু সেখানে কিন্তু উদ্যোক্তা লাগবে, কাজের লোক লাগবে। পাশাপাশি আমরা যখন পদক্ষেপ নিব, আমাদের এটা মাথায় রাখতে হবে, বিশেষ করে SME ফাউন্ডেশনকে এটা খেয়াল রাখতে হবে, শিল্প মন্ত্রণালয়কে এটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে, কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে। এই জন্য আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে। পণ্যের মান বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে আরো বেশি রপ্তানিমুখী হতে হবে। কোন কোন পণ্য আমরা উৎপাদন করতে পারি, আমরা রপ্তানি করতে পারি, বিদেশ থেকে যেন এখানে বিনিয়োগ আসে, আমাদের দক্ষ জনশক্তি আছে, কাজে সেই বিনিয়োগ করেও যেন তারা রপ্তানি করতে পারে। কাজে এই দিকটাই তারা আরো ব্যবসা বাণিজ্যের প্রসার যাতে করতে পারে, সেই বিষয়টা ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়েছি, সেইভাবেই কিন্তু কাজ করছে। শেখ হাসিনা আরো বলেন, চাকরির পেছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে চাকরি দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। আমাদের নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। সেখানে আমার যুব সমাজ, তরুণ সমাজকে আমি এটাই বলবো, কোনো মতে একটা পাশ করি, চাকরির পিছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরি দেবার যোগ্যতা অর্জন করতে হবে। অনুষ্ঠানে 7 জন উদ্যোক্তাকে জাতীয় উদ্যোক্তা পুরস্কার 2023 তুলে দেন প্রধানমন্ত্রী। এরপর মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। SME মেলা চলবে 25 মে পর্যন্ত। আতিকা রহমান, RTV, ঢাকা। কিরগিজস্তানে বাংলাদেশি ছাত্র মারাত্মক জখম হওয়ার খবর নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তবে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন জানিয়েছে বাংলাদেশ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ওভারসিজ কনস্পিরেটেন্ট অ্যাসোসিয়েশনের
অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাজি। কিরগিজস্তানে নির্দয়ভাবে শিক্ষার্থীদের পেটানোর দৃশ্য এটি, যেখানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা রয়েছেন। দেশটিতে মিশরের মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় কয়েক ব্যক্তির সংঘর্ষের জেরে বিদেশিদের ওপর হামলা হয়। এই ঘটনায় কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরাও হামলার শিকার হন, যেখানে নিরাপত্তাহীনতা আর অনিশ্চয়তায় দিন কাটছে বাংলাদেশের অন্তত 800 মেডিকেল শিক্ষার্থীর। কোনো বাংলাদেশি ছাত্র সিভিয়ারলি উন্ডেড হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। সেখানে বাংলাদেশি ছাত্রদের উপর হামলা হয়েছে, কিন্তু সিভিয়ারলি উন্ডেড হয়েছে তেমন সংবাদ আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। সুতরাং আমরা এবং কিরগিজস্তানের কর্তৃপক্ষ তারা জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। মধ্য এশিয়ার দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস কিরগিজস্তানের দায়িত্ব পালন করে। তারা বিষয়টি দেখছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রদূত আমাদের কিরগিজস্তানে নাই, উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে। রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি এবং এখন পরিস্থিতি শান্ত আছে। জাতিগত সংঘাত মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনে অজুহাত হতে পারে না, এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে কাজ শুরু হবে। এক্ষেত্রে ভারত ও চীন আরও সক্রিয় ভূমিকা পালন করলে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব। এখানে ভারত এবং চায়নার ভূমিকা অত্যন্ত মুখ্য। নাজিফ ফরাজি, RTV, ঢাকা। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আটকে পড়া 140 শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে এনেছে পাকিস্তান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানায়, শনিবার বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের উপর হামলার পর আজ বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। সহিংসতার কারণে যেসব পাকিস্তানের শিক্ষার্থী দেশে ফিরতে চান তাদের জন্য আরও ফ্লাইটের ব্যবস্থা করার কথাও জানান তিনি। গেল 13 মে কিরগিজস্তানের বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন হোস্টেলে থাকা ভারত, পাকিস্তান ও বাংলাদেশের শিক্ষার্থীদের উপর হামলা ও ভাঙচুর চালায় স্থানীয়রা। ষষ্ঠ বাংলাদেশ হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। রোববার বাংলাদেশ সময় সকাল 9:45টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। গেল 1 এপ্রিল বাবর আলী রওনা করেন হিমালয়ের সিতিডাহার চূড়া জয়ের জন্য। চূড়াটি পর্বতের 15,500 ফুট উপরে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। আবারও পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশ। এবার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন চট্টগ্রামের সন্তান বাবর আলী। বাবরের এভারেস্টের চূড়ায় ওঠার বিষয়টি নিশ্চিত করেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান। এভারেস্ট জয়ী বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক পোস্টে বলা হয়, সৃষ্টিকর্তার কৃপায় এবং লাখো শুভাকাঙ্ক্ষীর দোয়ায় প্রকৃতি মাতা বাবরকে ক্ষণিকের জন্য স্থান দিয়েছেন নিজের চূড়ায়। গেল 1 এপ্রিল বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হন বাবর আলী। প্রস্তুতিমূলক কাজ শেষ করে 4 এপ্রিল কাঠমান্ডু থেকে উড়ে যান লুকলা বিমানবন্দরে। এরপর পথ চলা শুরু করেন এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে। সেখানে পৌঁছান 10 এপ্রিল। 18 মে মাঝরাতে আবারও শুরু হয় বাবরের যাত্রা। 19 মে ভোরের প্রথম আলোয় 29,031 ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে ওড়ান বাংলাদেশের পতাকা। পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্টে প্রথম অভিযান পরিচালিত হয় আজ থেকে শতাধিক বছর আগে। 1953 সালের 29 মে নেপালের শেরপা তেনজিং নোরগেকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠেন নিউজিল্যান্ডের পর্বতারোহী এডমন্ড হিলারি। 2010 সালের 23 মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের শীর্ষে ওঠেন মুসা ইব্রাহিম। এরপর 2011 ও 12 সালে দুবার এভারেস্ট জয় করেন এম.এ. মোহিত। প্রথম বাংলাদেশি নারী হিসেবে 2012 সালের 19 মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাত মজুমদার। একই মাসের 26 মে ওয়াসফিয়া নাজরিন জয় করেন এভারেস্ট। 2013 সালের 20 মে এভারেস্ট জয়ী পঞ্চম বাংলাদেশি সজল খালেদ এভারেস্ট চূড়া থেকে নেমে আসার সময় মারা যান। ইমতিয়াজ আহমেদ, RTV।
পায়ে হেঁটে বাংলাদেশ ও সাইকেল চালিয়ে ভারতবর্ষ পাড়ি দেয়া চট্টগ্রামের চিকিৎসক বাবর আলী এবার জয় করলেন মাউন্ট এভারেস্ট। তার এমন অর্জনে গর্বিত পরিবার ও এলাকাবাসী। ভবিষ্যতে বিশ্ব দরবারে বাবর বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি করবে বলে আশা স্বজনদের। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। যেন ঈদের আনন্দ বইছে পরিবারে। এ ঘরেরই সন্তান বাবর আলী জয় করেছে বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। তাই তো চট্টগ্রামে বাবরদের বাসায় উৎসবের আমেজ। রোববার সকাল 9:15টার দিকে এভারেস্টের চূড়ায় ওঠেন পেশায় চিকিৎসক বাবর আলী। এমন সাফল্যের খবর শুনে চট্টগ্রামের হাটহাজারীর পুরীশ্বরের বাসায় উচ্ছ্বাস দেখা দেয় পরিবারের সদস্যদের মাঝে। মা বাবা জানান, বাবর চিকিৎসক হিসেবে পেশা শুরু করলেও ভ্রমণই তার নেশা। দেশের জন্য একটা গৌরবের বিষয়, লাল সূর্যের পতাকা উড়েছে, এটা বিরাট গৌরবের ব্যাপার। একজন প্রফেশনাল ডাক্তার হয়ে যে ক্লাইমার হবে, এটা আমাদের কল্পনা ছিল না। আনন্দটা বলার মতো না, নামি যতক্ষণ না আসে ততক্ষণ সংখ্যামুক্ত না, টেনশন আছে। আর ওর অনেকগুলো চ্যালেঞ্জিং কাজ। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় লাল সবুজের পতাকা ওড়ানোয় বাবর আলীর প্রশংসা করেন এলাকাবাসীও। আমাদের গৌরবান্বিত হচ্ছে যে সফল হয়েছে সেটা, এবং সে যে সফল হবে আমাদের ধারণাকে, আমাদের বিশ্বাসটাকে সে মজবুত করে দিয়েছে। বাংলাদেশের অহংকার এবং গৌরবকে অনেক উন্নত এবং উঁচু পর্যায়ে নিয়ে গেছে। এভারেস্ট জয়ের কারণে আসলে পুরো গ্রাম বা পুরো জেলা আসলে আনন্দের জোয়ার বইছে। আমরা এভারেস্টের পর এবার বাবরের লক্ষ্য পৃথিবীর চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লুৎসেও জয় করা, এমনটি জানিয়েছে পরিবার। সৈয়দা সামিয়া তামান্না, RTV। উপজেলা নির্বাচনের খবর। ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচার শেষ হচ্ছে আজ। আনারস মার্কাকে বিজয়ী করতে বিভেদ ভুলে নোয়াখালীর সেনবাগে আওয়ামী লীগ এক মঞ্চে এসেছে। এই শক্তিকে কাজে লাগিয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম দীপুকে বিজয়ী করতে হবে বলে মন্তব্য করেছেন সার্ক চেম্বারের সভাপতি জসিমউদ্দিন। সন্ধ্যায় সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগ আয়োজিত আনারস মার্কার নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় সাইফুল আলম দীপু বলেন, সবাই ভোট কেন্দ্রে গেলে আনারসের বিজয় নিশ্চিত হবে। নোয়াখালী থেকে আরও জানাচ্ছেন খান আলামিন। মিছিলের পর মিছিল নিয়ে সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হন পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যা হলেও মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনসভায় 90% আওয়ামী লীগের নেতাকর্মী আনারস মার্কার পক্ষে আছে বলে জানান বক্তারা। উন্নয়নের স্বার্থে সাইফুল আলম দীপুকে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী করার আহ্বান জানান তারা। আমাদের আওয়ামী লীগের প্রার্থী সাইফুল আলম দীপু আজকে আনারস মার্কার প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী, এর মধ্যে কোনো দ্বিমত নাই। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন, কারণ আপনারা যদি সুসংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন তাহলে আমি মনে করি এখানে আওয়ামী লীগের অবস্থা আরো অনেক উন্নত হবে, ভালো হবে। মাদক কিশোর গ্যাং ইফটিজিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম দীপু বলেন, ভোট কেন্দ্রে উপস্থিতি বেশি হলে আনারসের বিজয় নিশ্চিত হবে। সামনে যত লোক আছে এদের ঘরের থেকে যদি 2টা করে মা বোনদেরকে ভোট কেন্দ্রে নেয়, আমরা পৌরসভায় এমনি জিতবো। আমি আনারস মার্কায় এই পৌরসভায় ভোট চাই এবং 21 তারিখে মা বোন সবাইকে নিয়ে আপনারা ভোট দিবেন। সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট জসিমউদ্দিন বলেন, উপজেলা নির্বাচনকে ঘিরে সেনবাগ আওয়ামী লীগের নেতাকর্মীরা সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছে। এখন কেবল আনারসের বিজয়ের অপেক্ষা। এবারে এই নির্বাচনটাকে নিয়ে সবাই কিন্তু আবার ঐক্যবদ্ধ হয়েছেন, আওয়ামী লীগের লোকজন সবাই ঐক্যবদ্ধ হয়েছেন এবং আমি আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অনুরোধ করেছি, আপনারা যারা বিভ্রান্ত ছিলেন তারা যদি আমাদের সাথে আসে অবশ্যই তাদেরকে ওয়েলকাম করবেন এবং তাদেরকে সাথে নিয়ে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। জনসভা শেষে সেনবাগ পৌর এলাকায় আনারস মার্কার মিছিলে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী। এর আগে বিকেলে নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনারস মার্কার নির্বাচনী জনসভায় সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান বক্তারা। খান আলামিন, RTV, নোয়াখালী। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সমাজের কল্যাণে অবদান রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে
লোটো বাংলাদেশ। এই কর্মসূচির আওতায় দেশব্যাপী প্রায় 18,000 গাছ লাগানো হবে। সম্প্রতি এই কর্মসূচি উদ্বোধন করেন গাজীপুর 4 আসনের সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। এ সময় লোটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম সহ গাজীপুরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একই দিনে সারা দেশে লোটো বাংলাদেশের প্রতিনিধিরা নিজ নিজ এরিয়ার বিভিন্ন সরকারি কর্মকর্তাদের কার্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সংরক্ষিত স্থানে বৃক্ষরোপণ করেন। পর্যটনের প্রসার ঘটাতে ভিসা মুক্ত ভ্রমণ চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে ভারত ও রাশিয়া। জুন মাসে দেশ দুটির মধ্যে চুক্তি স্বাক্ষর হতে পারে। এর মাধ্যমে ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা। উভয় দেশের মধ্যে জুন মাসে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র বিভাগ। এছাড়াও চীন ও ইরানের সঙ্গে বিদ্যমান ভিসা মুক্ত প্রবেশ চুক্তি অব্যাহত রাখার কথাও জানিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রথম দিনের মতন অনুশীলন করছে জাতীয় ক্রিকেট দল। হাউটসনে এদিন জিম ও রানিং সেশন করেছে চন্ডিকা হাথুরু সিংহের শিষ্যরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের আগে ফিটনেসের ঘাটতি পূরণ ও কন্ডিশনের সাথে মানিয়ে নিতে জিম ও অ্যাথলেটিক ট্র্যাকে ঘাম ঝরিয়েছে টাইগাররা। মধ্যরাতের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।